প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। খানিকটা বলতে পারেন যে রিমার স্ক্যানারের ভূমিকায় অবতীর্ণ হতে চাচ্ছি। কারণটা হচ্ছে, গত 2-3 দিন যাবৎ আমাকে মেইলে এবং ইনবক্সে একটি ভিডিও পাঠিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ভিডিওটির সত্যতা কি। যে ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখেছেন। বিষয়টি হচ্ছে যে ভারতীয় পার্লামেন্টে কি শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে কোনো আলাপ হয়েছে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। এগুলো নিয়ে আলাপ করার কথা নয়, এই বিষয়গুলো খুব অতি ঠুনকো বিষয় এবং খানিকটা আমার কাছে ছেলে খেলাও মনে হয়, যার দরুন আলাপ করতে চায় না, কিন্তু তারপরেও যারা আমাকে পাঠাচ্ছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলবার চেষ্টা করেছি এবং ওভারঅল সব মানুষের জন্য। কারণ জ্ঞান বুদ্ধিতে বোঝার ক্ষেত্রে মানুষে মানুষে স্বল্পতা থাকে, বেশি থাকে। আমি সব মানুষের জন্য ওভারঅল যেটি বলবো যে এই ভিডিওটা আসলে একটি অসত্য ভিডিও এবং একটি ফেক ভিডিও। এটি একটি ক্রিয়েটেড ভিডিও। নিকট অতীতে শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের আলাপ ভারতীয় পার্লামেন্টে হয়নি। ভিডিওটা খেয়াল করলে দেখবেন সেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসকে হটিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করা, বা শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করেছি, কিংবা আরও বলা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো যে ইউনূসকে হটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করতে। আসলে পার্লামেন্টের বক্তব্যে এভাবে সরাসরি সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় না যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কিংবা আমরা ভারতের প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে ইত্যাদি। এইভাবে কোনো পার্লামেন্টে কখনোই কোনো কথাবার্তা হয় না। এই ভিডিওটা এআই এবং কণ্ঠ পাঞ্চ করে ভিডিওটা বানানো, এটি একটি গুজবমূলক ভিডিও, এটি সত্য কথা। তবে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে গত ফেব্রুয়ারিতে একটা আলাপ হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে আছেন, কিংবা বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন কিনা, কিংবা ভারত সরকারের অবস্থান কি, এসব বিষয়ে পার্লামেন্ট মেম্বাররা জানতে চেয়েছিলেন। শেখ হাসিনাকে ফেরানো, প্রধানমন্ত্রী বানানো ইত্যাদি এসব কিন্তু আলাপ হয় না। এগুলো প্রকাশ্যে আলাপ আসলে হয় না। তবে এই ভিডিওটা যতই গুজব হোক আর যেটি হোক, এই গুজবটা এই মুহূর্তে ছড়ানোর একটি প্রধানতম কারণ বাংলাদেশে অরাজকতা, বিশৃঙ্খলার শ্রেষ্ঠতম সময় পার করছে এই মুহূর্তে। বাংলাদেশের ইতিহাসে, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন অরাজকতা আমাদের এই অঞ্চলে তৎকালীন পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে কখনো ঘটেনি। যার দরুন এখন ঘটছে, এমন বিশৃঙ্খলা ঘটছে, যার দরুন আমাদের আজকের দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল যুগে ভাইরাল হবার জন্য এমন একটি ভিডিও ক্রিয়েট করে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটি মানুষের মনে দাগ কাটছে যে সত্যি কি শেখ হাসিনা ফিরে আসছেন। ফিরে আসবার জন্য, শেখ হাসিনাকে স্বাগত জানাবার জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ সত্যিকার অর্থে মুখিয়ে আছে। কিন্তু বলে রাখি যে এই ভিডিওটা ক্রিয়েটেড হোক, গুজব হোক, যেটি হোক, এটি ক্রিয়েটেড, এটি গুজব। এই ধরনের ঘটনা যদি সত্যিকার অর্থে ভারতীয় পার্লামেন্টে ঘটত, তাহলে বাংলাদেশ সহ পৃথিবীর সব বাঘা বাঘা গণমাধ্যমে এতক্ষণে হেডলাইন হয়ে যেত। এবং হেডলাইন হয়ে মানে কি অবস্থায় দেখতে পারতেন এগুলো চিন্তাও করতে পারেন না। কাজে পৃথিবীর কোনো জায়গায় কোনো গণমাধ্যমে এমন কোনো খবর খুঁজে পাবেন না যে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফেরানো নিয়ে ভারতীয় পার্লামেন্টে আলাপ হয়েছে, এমনটা পাবেন না। কাজে এটি গুজব। আমি যেটি বলছিলাম যে এটি হয়তো ক্রিয়েটেড, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে
বর্তমান অবস্থার পরিবর্তন চাইছে, শেখ হাসিনাকে তীব্রভাবে ফেল করছে। ভেতরে ভেতরে যে এমন আলাপ হচ্ছে না তা কিন্তু উড়িয়ে দিতে পারেন না। বিশেষ করে বাংলাদেশের এক বিপুল জনগোষ্ঠীর মাঝে তো অবশ্যই আলাপ হচ্ছে যে এইভাবে তো চলতে পারে না। মুক্তিকামী মানুষের মধ্যে আলাপ হচ্ছে, বিবেকবান মানুষের মধ্যে আলাপ হচ্ছে, এইভাবে আমরা একটা ব্যর্থ রাষ্ট্রকে দেখতে পারি না। ঠিক তেমনি প্রতিবেশীদের মধ্যেও আলাপ হচ্ছে। এবং আমি প্রতিবেশী বলতে বলবো সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত। নিশ্চয়ই ভারত ভাবছেন যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের গায়ে গা লাগিয়ে ক্যান্সার আক্রান্ত। এই ক্যান্সারটি ভারতের শরীরে, আমি এর আগে এই কথাগুলো অনেকবার বলেছি, আবারও বলছি যে এই ক্যান্সারটি ভারতেও বিস্তার লাভ করতে পারে। ক্যান্সার বহুমুখী ক্যান্সার, যার দরুন ভারত বাংলাদেশের এই সরকারকে নানাভাবে ইতিমধ্যেও চাপ প্রয়োগ করা শুরু করেছে। সবচেয়ে বড় যে চাপগুলো শুরু হয়েছে ইতিমধ্যেই, যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সীমিত হয়ে গেছে। বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি বন্ধ, স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ মানেই বাংলাদেশের পণ্য বন্ধ। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল, ট্রান্সশিপমেন্ট সুবিধাটা কি এর আগে অনেক ভিডিওতে বলেছে, আর বিস্তারিত বলবো না। সেই ট্রান্সশিপমেন্ট সুবিধাটি বাতিল করেছে। বাংলাদেশকে বাৎসরিক ভারত কমপক্ষে 4-4.5 বিলিয়ন ডলারের একটা চাপে ফেলেছে। 4-4.5 বিলিয়ন ডলার বেনিফিট হতো বাংলাদেশ, সেই চাপে কিন্তু ফেলেছে। বাংলাদেশে প্রতিনিয়ত অবৈধ বাংলাদেশি ভারতে যারা বসবাস করে, ভারত পুশব্যাক করছে। এই যে গত 3 দিনের মধ্যে, গত বৃহস্পতিবারেও বিমানে করে গুজরাট থেকে অবৈধ 250 বাংলাদেশিকে বাংলাদেশ সীমান্তে আনা হয়েছে, যাদেরকে পুশব্যাক ইতিমধ্যে করা হয়েছে বা করা হবে। এরকম পুশব্যাক অহরহ চলছে, অর্থাৎ বাংলাদেশ নিয়ে কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে ভারত, এবং আগামী দিনে আরও নানা রকম ট্রিটমেন্ট শুরু হবে। আমি বাংলাদেশকে ক্যান্সার বলেছি, ক্যান্সার বহুমুখী অর্থে। বাংলাদেশে ভারত বিদ্বেষের চাষ হয়, বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদেরও চাষ হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আপনারা ইতিমধ্যেই জানেন যে মালয়েশিয়ায় 36 জন জঙ্গি ধরা পড়েছে। গতকালকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তার আগে বাংলাদেশের একটা ইউনিটের পুলিশ প্রধান বলেছেন যে বাংলাদেশে জঙ্গি নেই, আছে ছিনতাইকারী। এগুলো কি? এগুলো জঙ্গি পৃষ্ঠপোষকতা। আপনি যদি বলেন যে এই সরকারটিও জঙ্গি পৃষ্ঠপোষকতায়, নেপথ্যে জঙ্গিরা আছে। এই যে জুলাই আগস্ট সময়কালে যে আন্দোলনের নামে যেটি হয়েছিল, সেটি আসলে জঙ্গিবাদের প্রভাবও ছিল। ভারত সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ, এগুলো কি সহ্য করবে? সহ্য করবে না। একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত। সামনের দিনগুলোতে এভাবেই চলতে থাকতে পারে না। ভারত এটি বুঝে গেছে যে ইউনূস সরকারকে দিয়ে, ইউনূস সরকারের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না, যার দরুন নানা রকম নিয়ন্ত্রণ আরোপ করছে। এবং এই নিয়ন্ত্রণ আরোপের চূড়ান্ত পদক্ষেপই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন। সেই বিষয়ে নেপথ্যে কাজ চলছে। ভিডিও হঠাৎ করে এইভাবে ভিডিওতে বলা হয় না, এগুলো ধীরে ধীরে কাজ চলে একটা পর্যায়ে এসে ফেরবার বা বাংলাদেশে পরিস্থিতি তৈরি করবার একটা পরিস্থিতি তৈরির নেপথ্য কাজ চলছে। এটুকুই বলবো। যে ভিডিওটা দেখেছেন সেটি আসলে। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিয়ে তার কি কি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, অথবা যুক্তরাষ্ট্রের এজেন্ডাগুলো বর্তমান অন্তর্বর্তী সরকার কতটা বাস্তবায়ন করবে, কতটা করতে চায়, বিনিময়ে কি চায়, এসব বিষয় নিয়ে দেশে বিদেশে নানান ধরনের আলোচনা চলছে। এবং তারই ধারাবাহিকতায় ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান, তিনিও খুব খোলামেলা অনেক কথা বলেছেন। গত 2 দিন আগে
ওয়াশিংটন ভিত্তিকই আর এক আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতি বিষয়ক সাময়িকী ফরেন পলিসির একটি সংবাদ সম্মেলনে খুব সোজাসাপটা কথা বলেছে মাইকেল কুগলম্যান, এবং তার সম্পর্কে আমরা সবাই জানি যে তার গবেষণাধর্মী বক্তব্য যথেষ্ট কার্যকর, যথেষ্ট তথ্য উপাত্ত এবং বাস্তবতার নিরিখে তিনি আলোচনা করেন। তিনি যেটি বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র এই বিষয়টি নিয়ে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না, আগ্রহ দেখানোর কোনো কারণও নেই, এবং বাংলাদেশের রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্র যে অর্থ ব্যয় করে আসছিল, নানানভাবে বিভিন্ন সেক্টরে আর্থিক সহায়তা দিত, সেটি বিষয়েও তাদের আগ্রহ একেবারে তলাইতে, এবং এটাই বাস্তব। বরং যুক্তরাষ্ট্র কি চাইছে, মাইকেল কুগলম্যান বলছেন যুক্তরাষ্ট্র তার বাণিজ্য এবং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার স্বার্থের জায়গা থেকেই বাংলাদেশকে ব্যবহার করতে চায়। বিশেষ করে বাণিজ্য ইস্যুতে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উপরে যে নতুন শুল্ক আরোপ করলো, তার ধারাবাহিকতায় বাংলাদেশের উপরে যে 37% শুল্ক আরোপ করেছে, এটি বাংলাদেশের জন্য কঠিন বাণিজ্য নীতি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আলোচনা চলছে, সে বিষয়ে পরে আসছি। এবং অবশ্যই তার যে ভূ রাজনৈতিক স্বার্থ, সে বিষয়েও নিশ্চয়ই কুগলম্যান খুব খোলাসাভাবে কথা বলেছেন। তার আগে কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে ফোন আলাপ হলো, সেটি নিয়েও বিভিন্ন মহলে নানান ধরনের আলোচনা চলছে। কেউ বলছেন যে মার্কো রুবিও ভারতের পক্ষ হয়ে প্রধান উপদেষ্টা ধমক দিয়েছেন, আমি জানি না। তবে আমি যেটি আলোচনা করার চেষ্টা করছিলাম ওই দিনই, যে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে করিডর ইস্যু, চট্টগ্রাম বন্দর এবং ভূ রাজনৈতিক নিরাপত্তা, কোন নিরাপত্তা, তাদের স্বার্থে যে নিরাপত্তাটি কাজ করছে, অর্থাৎ চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে তাদের যে কৌশল, সে বিষয়ে নিশ্চয় কথা বলেছেন, এবং সেটি মাইকেল কুগলম্যান স্পষ্ট করেছেন। মানুষের সন্দেহ ওই দিন কেন তৈরি হয়েছিল যে মার্কো রুবিও কি কথা বললেন, যারা বলছেন ধমক দিয়েছেন, এটিও তাদের মনে করার কোনো কোনো ক্ষেত্রে যুক্তি থাকতে পারে। তার কারণ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তো কোনো কিছু স্পষ্ট করা হয়নি, যেখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে তুলে ধরা হলো যে কি কি বিষয় আলোচনা হয়েছে, এবং সেখানে স্পষ্ট যে আঞ্চলিক নিরাপত্তা, ভূ রাজনৈতিক নানান বিষয় এবং অর্থনৈতিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সেটিকে কেন্দ্র করে মাইকেল কুগলম্যান বলছেন উভয় দেশের পক্ষ থেকে ওই ফোন আলাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে, তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের কাছে এখন ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাণিজ্য ও আঞ্চলিক বৃহত্তর শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে, প্রতিযোগিতার ক্ষেত্রে, এবং এটাই স্পষ্ট, কোনো ধরনের ভুল নেই। আঞ্চলিক বৃহত্তর শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়া বলতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে নিরাপত্তা, তার দৃষ্টিতে সেটিকে সুসংহত করা, আর সেটি করতে গেলে চীনকে প্রতিহত করতে হবে, চীনকে মোকাবেলা করতে হবে এই অঞ্চলে তার শক্তিমত্তা প্রদর্শনের বিষয়টি। মাইকেল কুগলম্যান আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন, সেটি হচ্ছে বাংলাদেশ এ যাবৎ জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতিতে জোর দিয়ে আসছিল, সেটাই তাদের নীতি, এবং সেই নীতিতে তারা অটল ছিল। এখন পারবে কিনা সেই সম্পর্কে তিনি সন্দেহ প্রকাশ করেছেন, এবং সেটি করার যথেষ্ট কারণ আছে। তখন এটা এখন ওপেন সিক্রেট যে মার্কিন এজেন্ডা বাস্তবায়নে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কোনো ক্ষেত্রে কাজ করছেন। অনেকেই তো অভিযোগ করছেন, তার মধ্যে করিডোর ইস্যু, তার মধ্যে বন্দর ইস্যু, তারপর আরও নানান ধরনের এজেন্ডা আছে, এবং এর মুখগুলোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের সবচেয়ে বড় যেটি চীনকে মোকাবেলা। এখন চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে আরাকান আর্মিকে অস্ত্র দিতে চাই, এই তো যুক্তরাষ্ট্র, যেটি আলোচনায় এসেছে করিডোর দেওয়ার নামে, এবং আমাদেরকে বোঝানো হচ্ছিল যে রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ হবে। কিন্তু আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে অধিক সংখ্যক বেসরকারি সদস্য চীন মিয়ানমারে পাঠাচ্ছে, এ খবরও আমরা জানি। সেই জায়গা থেকে বাংলাদেশ নিশ্চয়ই
জোট নিরপেক্ষ নীতিতে অটল থাকতে পারছে না, ভারতের সঙ্গে সম্পর্কিত তলানিতে গিয়ে পৌঁছেছেই এবং এর সঙ্গে রাশিয়া নিশ্চয় যোগ দিবে। বাইডেনের যে প্রতিশ্রুতি ছিল সে বিষয়ে মাইকেল কুগলেমান বলছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে বা গণতন্ত্র পুনর্গঠন সংস্কার ইস্যুতে বাইডেনের বেশ কিছু প্রতিশ্রুতি ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের সঙ্গে সম্পর্ক তার খুবই ভালো, বাইডেনের লোক ছিল এরকম অনেকে বলেন। হিলারি ক্লিন্টন তো রয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার খুব কাছের বন্ধু। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সেই ধরনের প্রতিশ্রুতির ধার তিনি ধারছেন না, বরং তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর বাংলাদেশের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন এবং তার মধ্যে আর্থিক সহায়তা অনেক ক্ষেত্রে প্রায় তলানিতে নিয়ে এসে পৌঁছেছেন। আর চট্টগ্রাম বন্দর কিংবা করিডোর ইস্যুতে যদি নতুন করে বলতে হয়, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে দেওয়া যাবে না, বিএনপি সহ হাতে গোনা দু একটি রাজনৈতিক দল বাদে আর সবাই, ইভেন জামাতও বিরোধিতা করেছে। কিন্তু চট্টগ্রাম বন্দর দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে আবুধাবি ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড। কিন্তু সন্দেহের যে জায়গাটি তৈরি হয়েছে, ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে এটি কনফার্ম মানে তারা দিতে চাই, স্ট্রং পজিশন রয়েছে, নীতিতে অটল রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। কিন্তু সাইফ পাওয়ার টেক লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তি শেষ হয়ে গেছে। এই সোমবার থেকেই সম্ভবত বাংলাদেশের নৌবাহিনী নতুন করে এই বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে। তবে কতদিনের জন্য? 6 মাসের জন্য। কথা হচ্ছে কেন 6 মাসের জন্য নৌবাহিনীকে অন্তর্ভুক্ত করতে হলো? ডিপি ওয়ার্ল্ডকে ছেড়ে দিত। আমরা জানি ডিপি ওয়ার্ল্ডের 37 জন কর্মকর্তা, এর মধ্যে আবার অধিকাংশ ভারতীয়, তারা আরও 15-20 দিন আগে বাংলাদেশে চলে এসেছে, চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছেন, তারা খবরদারি করছেন, তারা তাদের নিজেদের মতন করে কোথায় বসবেন, কোথায় কাজ করবেন, রুম কক্ষ এগুলো বুঝে নিয়েছেন। শ্রমিকদের উপরেও তারা নানান ধরনের খবরদারি করছেন। কিন্তু তাহলে কেন নৌবাহিনীকে জড়ানো হলো? খুবই রহস্যজনক একটি বিষয়। আর করিডোর, যদিও প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছিলেন যে চিলে কান নিয়ে যাওয়ার মতো অবস্থা যারা করিডোর নিয়ে কথা বলছেন, যতই তিনি কথা বলুন না কেন, বাংলাদেশের রাষ্ট্রের সঙ্গে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত বিভিন্ন রাজনৈতিক দল বলি, কনসার্ন আরও যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং রাজনীতিবিদ থেকে শুরু করে কেউ তার কথায় এখনো আস্থা স্থাপন করতে পারেনি। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের মতো করে এগিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের যে বিষয়টি, যে 37% শুল্ক আরোপ করা হয়েছিল বাংলাদেশ থেকে যে কোনো পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে, সেটি কতটা নামানো হবে? বাংলাদেশ এর মধ্যে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা রয়েছে সেটি কমিয়ে আনবে, যুক্তরাষ্ট্র থেকে অধিক পণ্য বাংলাদেশে আমদানি করা হবে। এমনকি এই কথাও বলা হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য যা যা করা যায়, আমি এ নিয়ে একটি কন্টেন্ট করেছিলাম যে কী ধরনের ল্যাঙ্গুয়েজ এটা। বলা যেতে পারত যে আমরা উভয়ের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করে যেতে চাই, সেটি না বলে এ ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিল। যাই হোক, এখন আলোচনা চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত বোধহয় 2-1 দিনের মধ্যে আসবে। সেটি এখন বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্য কি চ্যালেঞ্জ নয় সেদিকে যুক্তরাষ্ট্র তাকানোর সময় নেই। যুক্তরাষ্ট্র তার এজেন্ডা বাস্তবায়ন করবে এবং এই সরকার সম্ভবত সেই পথেই হেঁটে চলেছে। এটি অনেকখানি